স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি তাবাসসুম আহমেদ এবং আমি আফরিন আনোয়ার। স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রধান আসামি স্বামী বাবুল আক্তার। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পিবিআই কর্মকর্তারা বলছেন 5 দিনের জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পেয়েছেন তারা, যাতে তার সম্পৃক্ততা প্রমাণ মেলে। আরও জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ড চাইবেন তারা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী। স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যার অভিযোগে করা মামলায় বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য 12 মে 5 দিনের রিমান্ডে নেয় পিবিআই। পিবিআইয়ের কর্মকর্তারা বলছেন, প্রথম 3 দিনের জিজ্ঞাসাবাদে একরকম নিরুত্তর ছিলেন বাবুল আক্তার। পরে কিছু কথা বলেছেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিচলিত বোধ করেছেন তিনি। কথা বলার সময় 2-1 বার কেঁদেছেনও। তবে মাহমুদা হত্যার কারণ সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেছেন বাদী থেকে প্রধান আসামি হয়ে যাওয়া সাবেক এই পুলিশ কর্মকর্তা। সোমবার রিমান্ডের শেষ দিনে আবারও তাকে আনা হয় আদালতে। সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের খাস কামরায় তাকে হাজির করে পিবিআই। তবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান তিনি। পরে আদালত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 164 ধারা জবানবন্দি কেন দেন আমি কিভাবে বলবো? এটা ঘটনা হলো ওনাকে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল, উনি ডিক্লাইন করেছে, ওনাকে আদালত জেল হাজতে প্রেরণ করেছে। আমরা কোনো রিমান্ডের আবেদন করিনি। উনি কি 164 দিয়েছেন নাকি দেন নাই, এই বিষয়টি এখনো ক্লিয়ার নয়। আপনাদের কাছেও নিশ্চয়ই আপনারাও ক্লিয়ার নয়। আমরা বিষয়টা দেখব। যদি উনি দিয়ে থাকেন তাহলে আমরা কোন প্রসেসে যাব সেটাও দেখব। যদি দিয়ে না থাকেন তাহলে কিভাবে আমরা প্রসিড করব সেই বিষয়টিও দেখব। পিবিআই বলছে, জিজ্ঞাসাবাদে বাবুল আক্তার কিছু তথ্য দিয়েছেন। তাদের দাবি, হত্যাকাণ্ডে বাবুলের সম্পৃক্ততার প্রমাণও পেয়েছেন। আমরা যেটুকু জানতে পেরেছি, এটা হয়তো ওয়ান অফ দ্য পার্ট, সেটা হলো যে ওনার সাথে মৃত্যুর ভাবির অনেক দূরত্ব হয়ে গিয়েছিল, পারিবারিক কলহ অনেক বেশি হয়ে গিয়েছিল। সেটাই মূল কারণ হিসেবে আমরা ধরে নিচ্ছি। টাকা পয়সার ব্যাপারটা তো কিছুটা এসেছেই। তারপরে কিলিং মিশনে কারা ছিল, উনি কাদেরকে দায়িত্বটা দিয়েছিলেন, কিভাবে করেছেন, কিছুটা বলেছে, কিন্তু আমরা এই মুহূর্তে তথ্যগুলো ডিসক্লোজ করতে পারছি না। আরও জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ড চাইবে পিবিআই। আমরা যে তথ্যগুলো আমাদের কাছে আছে, আমরা সেই তথ্যগুলো একটু যাচাই করি, প্রয়োজন হলে অবশ্যই নিয়ে আসবো তাকে রিমান্ডে। 2016 সালের 5 জুন চট্টগ্রামে খুন হন মাহমুদা খানম। ওই বছরের 24 জুন রাতে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে বাবুল আক্তারকে প্রায় 15 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ওই বছরের 6 সেপ্টেম্বর পুলিশের চাকরি থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন বলে জানানো হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের ইতিহাস বিকৃত করার যে চেষ্টা হয়েছিল, সে কাজ এদেশে আর কেউ করতে পারবে না। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি। বলেন, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে বাংলাদেশ যেখানে পৌঁছেছে, সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। করোনা রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শাহ আলী জয়ের প্রতিবেদন। মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই আবেগ আপ্লুত কণ্ঠে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর প্রায় 6.25 বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার দিনটির কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক বাধা অতিক্রম করে আমাকে আসতে হয়েছিল, কারণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম এবং চড়াই উতরাই পেরিয়ে আজকের বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তার জন্য দেশের জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। খুনি এবং যুদ্ধাপরাধী যাদের বিচার, আমার বাবা যুদ্ধাপরাধীর বিচার শুরু করছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়। খুনিদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়। ওই অবস্থায় কিন্তু আমি চলে আসছিলাম। স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, স্বাধীনতাকে আমার সফল করতেই হবে, এইভাবে একটা প্রতিজ্ঞা আমার আর রেহানার সবসময় ছিল। আসার পর থেকে অনেক ঝড়ঝাপটা পার হতে হয়েছে, তো কোনো সন্দেহ নাই। তবে এসছি তো ঝড় মাথায় নিয়েই। সেদিন 60 মাইল বেগে ঝড় হচ্ছিল, তখন আমি ট্রাকে, আর হাজার হাজার মানুষ রাস্তায়। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃত করা হয়েছে, আর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, আর মুছতে পারবে না। তো সেই জন্য আমি সব দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে বড় কথা, জনগণের শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। কারণ আমি যখন বাবা, আমার ভাই বোন সব হারিয়ে দেশে এসেছি,
গ্রামে গঞ্জে যেখানে গেছি সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক স্নেহ দোয়া। কাজে আমার ওই শক্তিটাই সবচেয়ে বড় শক্তি ছিল, যে এদের ভাগ্যটা পরিবর্তন করা। তা জাতির পিতাকে সপরিবারে হত্যার পর যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছিল তারা দেশে ফেরার পথে পদে পদে বাধা সৃষ্টি করেছিল বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। মিলিয়েই অনেক ঝড়ঝাপটা পার হয়ে আজকে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই আজ উন্নয়নের পথে বাংলাদেশ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন দলের নেতারা। তারা বলেন, আইনগত কারণেই খালেদা জিয়া বিদেশে যেতে পারেননি। এখানে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হয়নি। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। ৭৫-এর মর্মান্তিক ঘটনায় দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে স্বদেশে ফেরেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই দিবস উপলক্ষে সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সবাই নিজ বাসভবন থেকে অনলাইনে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতির দেশে ফিরে আসার সেই দিনের স্মৃতিচারণ করেন দলের নেতারা। দিনের পর দিন, রাতের পর রাত আমরা পালিয়ে ঘুরিয়ে বেড়েছি এবং সেই সময় আমাদের প্রত্যেকটি স্লোগান ছিল জালো জালো আগুন জালো আগুন জালো। শেখ মুজিবের এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নিবে, মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। আমরা এই সমস্ত স্লোগান দিতাম। বিমানবন্দরে 1981 সালের 17 মে যখন নামলেন, আমরা গিয়েছিলাম সেই সময় বিমানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য। লক্ষ লক্ষ মানুষ সেই সময় গিয়েছিলেন। এই 40 বছর নেতৃত্বকালে সর্বমোট 23 বছর তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে প্রত্যক্ষ সংগ্রাম করেছেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি কেবল প্রতিহিংসা রাজনীতি করেই চলেছে। এই মানবিকতার প্রশংসা আপনারা করেননি। আজকে বিদেশ যেতে পারছে না আইনগত বাধার কারণে, সেটাকে আপনারা প্রতিহিংসা বলে আজকে অপপ্রচার চালাচ্ছেন। এদিন জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। আগামী প্রজন্ম তারা কোন বাংলাদেশে বসবাস করবে? তারা কি মামুনুল হকদের হেফাজতের বাংলাদেশে থাকবে, না মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতার যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশে বসবাস করবে? এ দিবস উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটি ও মানুষের কাছে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেদিন বিকেল 4:30টায় এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে পুরান ঢাকার পুরাতন বিমানবন্দরে এসে পৌঁছান। দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে মাইল ফলক। শাহ আলী জয়ের আরো একটি প্রতিবেদন। এ যেন স্বজন হারানো শ্মশানে ফিরে আসা। নির্বাসন থেকে যখন তিনি ফিরে এলেন নিজ মাতৃভূমিতে, তারও 6 বছর আগে ঘাতকেরা হত্যা করেছে জাতির জনককে, হত্যা করেছে নিষ্পাপ রাসেল সহ পরিবারের সবাইকে। এক আকাশ শূন্যতায় বুক ভরা বেদনা চেপে রেখে 40 বছর আগে যখন তিনি পা রাখলেন বাংলার মাটিতে, তখন বিমানবন্দরে সমব্যথী লক্ষ জনতার ঢল। বাংলার আপামর মানুষ যেন তারই মধ্যে খুঁজে পেল মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের নতুন আশা। ব্যক্তিগতভাবে আমার নিজের মনে হয়েছে যে শেখ হাসিনার বেশে আমরা বঙ্গবন্ধুকেই বরণ করছি। মনে হচ্ছিল এতদিনে যে বুক ভরা বেদনা মানুষের মধ্যে ছিল বঙ্গবন্ধুকে হারানোর, সেই বঙ্গবন্ধুকে ফিরে পাওয়ার একটি অতৃপ্ত বাসনা নিয়ে তারা ছুটে এসেছে আজকে বিমানবন্দরে। অনিশ্চয়তার এক ঘোর অন্ধকারে শুরু হয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে আসা লক্ষ জনতার উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন এবং তার হত্যার বিচার নিশ্চিত করাই তার জীবনের লক্ষ্য। আজকে বারবার মনে হয় যে 1981 সনের আওয়ামী লীগ সম্মেলনে আমরা বঙ্গবন্ধুর রক্তে গড়া পতাকা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে বারবার আঘাত এসেছে শেখ হাসিনার ওপর। সামরিক শাসকেরা কারাগারে নিক্ষেপ করেছে তাকে। হত্যার চেষ্টা হয়েছে কমপক্ষে 21 বার। তারপরও শেখ হাসিনা শক্ত হাতে ধরে আছেন আওয়ামী লীগের হাল। তারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট বিল পাশ করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করেছিলেন। শেখ হাসিনা সেই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট বিল রহিত করে বঙ্গবন্ধু হত্যার বিচার কার্য অনুষ্ঠিত করে বিচারের রায় কার্যকরী করার মধ্যে দিয়ে খুনিদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছেন। তার হাতে পতাকা তুলে দিয়েছিলাম বলেই আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে তিনি মর্যাদাশালী একটি রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন। 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্য আয়ের দেশের তালিকায় নিজের স্থান করে নিয়েছে। লক্ষ্য উন্নত দেশের কাতারে অবস্থান করে নেয়া। বাংলার মানুষের উন্নত জীবন দিতে জাতির জনকের যে স্বপ্ন, সে স্বপ্ন পূরণে শেখ হাসিনা কাজ করে চলেছেন নির্ভীক, অবিচল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মন্ত্রিপরিষদ বৈঠকে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের কারণে বিশেষ বাহিনীর নিরাপত্তা পাবেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা। ক্ষমতায় না থাকলেও শেখ হাসিনার সহ বঙ্গবন্ধুর পরিবারের অন্য সদস্যরা এই নিরাপত্তার সুবিধা পাবেন। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। এছাড়া দুর্নীতির সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থায় সাজার পাশাপাশি বড় অঙ্কের প্রাতিষ্ঠানিক জরিমানার বিধান রেখে আইন করতে যাচ্ছে সরকার। করোনা ভাইরাস সংক্রমণ মুক্ত হলেও পুরনো রোগ আর্থারাইটিস, ডায়াবেটিকের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে রেখেই কোভিড-19 পরবর্তী জটিলতার চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ও তার ব্যক্তিগত চিকিৎসক এসজেডএম জাহিদ হোসেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর গেল 14 দিন ধরে সিসিইউতে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। তবে পরিপূর্ণ সুস্থ হতে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হবে। পরিবার তাকে বিদেশে নিতে চাইলেও দণ্ডিত হওয়ায় সরকারের অনুমতি পাওয়া যায়নি। করোনা টিকার দ্বিতীয় ডোজের সংকট নিয়ে চিন্তিত সরকার। দ্রুত টিকা পেতে এজন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় আরও কিছু দিন দূরপাল্লার বাস এবং ভারতের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার আহ্বান জানান তিনি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। গেল 12 মে চীনের উপহারের 5 লাখ টিকা বাংলাদেশে পৌঁছায়। যে টিকা সবার আগে পাবেন মেডিকেল সংশ্লিষ্টরা, চীনে বাংলাদেশি শিক্ষার্থী এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকরা। সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, চীন থেকে পাওয়া ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে 25 মে। এছাড়া ভ্যাকসিন আমদানিতে রাশিয়া, চীন, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। 25 বা 26 তারিখ থেকে ওনারা চীনের যে টিকাটা আসবে সেটা দেওয়ার কার্যক্রম শুরু করতে পারবে এবং সেই প্ল্যান ওনারা মোটামুটি একটা চকআউট করেছে। সকল দেশের সাথে ভ্যাকসিন পাওয়ার জন্য আমরা কথা বলছি এবং অনেক জায়গায় অগ্রগতি লাভও হয়েছে। তা আমরা যখন এটা ফাইনাল কিছু হবে আপনারা অবশ্যই জানতে পারবেন। ভারতের সাথে চুক্তির 3 কোটি টিকার মধ্যে পাওয়া 70 লাখ টিকার বেশিরভাগ দেওয়া শেষ পর্যায়ে। এ নিয়ে সরকারের উদ্বেগের কথা জানান মন্ত্রী। প্রথম ডোজ নেওয়া অন্তত 15 লাখ মানুষ আপাতত পাচ্ছেন না দ্বিতীয় ডোজের টিকা, আর দেশে ভ্যাকসিন তৈরির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই বিষয়টি দুঃখজনক হলেও সত্যি যে আমাদের সেকেন্ড ডোজের বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত। এখন আমাদের চেষ্টা থাকবে টিকা ক্রয় করে দেওয়া, এটি সবচেয়ে তাড়াতাড়ি হবে এবং তৈরি করাটা এটা কিন্তু একটা দীর্ঘ প্রসেস। সব মিলিয়ে যে কোনো টিকা প্রস্তুত করতে হলে একটু সময় লাগবে। আমি মনে করি 4-5 মাসের আগে খুব তড়িৎ গতিতে হলেও টিকা প্রস্তুত করা সম্ভব নয়।
টিকা দ্রুত পেতে উৎপাদন ও আমদানি দুই বিষয়েই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। অনেক জায়গায় অগ্রগতি লাভও হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবার করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর আগের দিনের তুলনায় বেড়েছে। 24 ঘন্টায় মারা গেছেন 32 জন, আগের দিন মৃত্যু হয়েছিল 25 জনের। 24 ঘন্টায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে 698 জনের। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,80,857। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12,181। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিন থেকে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় 10,347টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 6.75%। এই হার আগের দিনের তুলনায় কিছুটা বেশি। এদিকে ভোগান্তির ঈদ যাত্রা শেষে আবারও দ্বিগুণ দুর্ভোগ নিয়ে ঢাকায় ফিরছে মানুষ। নতুন করে জারি হওয়া 7 দিনের বিধিনিষেধ কিংবা স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের বিশেষ ক্ষমতা কোনো কিছুই আটকাতে পারছে না ঢাকামুখী মানুষকে। সোমবার ফেরিঘাটগুলোয় ছিল যাত্রীদের চরম ভিড়। রাজধানীর প্রবেশপথগুলোও একই অবস্থা, যদিও আরও কিছুদিন দূরপাল্লার বাস বন্ধ রাখার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। নাইমাল চিকো, শফিকুল ইসলাম শামীম ও আব্দুস সামাদ সায়েমকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল, এই চিত্র শিমুলিয়া ফেরিঘাটের। এভাবে ঢাকাও ছাড়ে মানুষ। এবার কর্মস্থলে ফেরার পালা, ফের দুঃসহ যাত্রা। এই ঘাটে সকালে অতিরিক্ত যাত্রীর চাপে কয়েকটি ফেরিতে কোনো যানবাহন পার করা যায়নি। ফলে ফেরি থেকে নেমে রাজধানীতে ফেরার গাড়ি না পেয়ে সংকটে পড়েন হাজার হাজার মানুষ। সময় বেশি লাগছে, ভাড়াও বেশি লাগে, ভেঙে ভেঙে আসতে অনেক কষ্ট হয়। শরীয়তপুর থেকে এই ঘাট পর্যন্ত আসছি, যেখানে ভাড়া 100 টাকা সেখানে আমি 200 টাকা দিয়ে আসছি। ভিড় আছে শিমুলিয়া বাংলাবাজার ঘাটে। সেখানে বেড়েছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের চাপ। তবে এই রুটে 17টি ফেরি চলাচলের কারণে যাত্রীদের চাপ আগের তুলনায় কিছুটা কম। আজকের পর থেকে তো পুলিশের হাতে লকডাউনের কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ, আর পুলিশের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে, যার জন্য আমরা আমাদের হাতে ছুটি দিয়ে একদিন ব্যালেন্স থাকতে আমরা আজকে চলে যাচ্ছি। সোমবার রাজধানীর দৌলতদিয়া ঘাটেও ভিড় দেখা গেছে, তবে ঈদের আগের সেই ভিড়ের তুলনায় কিছুটা কম। সড়কপথে যাত্রীদের তীব্র ভোগান্তি দেখা যায় যমুনা সেতুর আগে ও পরে সিরাজগঞ্জ ঢাকা মহাসড়কে। দূরপাল্লার বাস ঢাকার দিকে আসতে না দেওয়ায় রাস্তার উপর অসহায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাজার হাজার মানুষকে। ঢাকার প্রবেশমুখ আব্দুল্লাপুরে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তির চিত্র আগের মতোই। গাজীপুরের টঙ্গী কিংবা সাভার পর্যন্ত দূরপাল্লার বাস আসলেও ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। যাত্রীদের সেখানেই নামিয়ে দেওয়ায় ছোট বাহনে রাজধানীতে ফেরার চেষ্টা করছে মানুষ। পরিবহন না পেয়ে অনেকে লম্বা রাস্তা হেঁটে পার হচ্ছেন। রিক্সা থেকে সিএনজি থেকে মাইক সব বন্ধ, আমরা খুলে দিলে পুরো বাংলাদেশ খুলে দাও, কেউ এত কষ্ট হবে না। ভাড়া ডাবল নিতেছে, কোনো স্বাস্থ্যবিধি মানতেছে না। চাঁদপুর থেকে আইছি 500 টাকা করে 2500 টাকা নিতেছে। কর্মস্থলে ফেরা নিয়ে যখন এই চরম দুর্ভোগ, সংক্রমণ ঠেকাতে আরও কিছুদিন দূরপাল্লার বাস সহ সীমান্ত বন্ধ রাখার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। বর্ডার এখনো বন্ধ আছে, আগামীতেও বন্ধ থাকবে, এটা আমাদের সুপারিশ থাকবে, যে পর্যন্ত কিনা ভারতের অবস্থা মোটামুটি স্বাভাবিক হয়ে না আসে। ভিড়ের মধ্যেও মাস্ক ব্যবহার না করা সহ স্বাস্থ্যবিধি মানার বালাই নেই রাজধানীমুখী বহু মানুষের মধ্যে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে শিমুলিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী নাইমাল জিকো এবং সিরাজগঞ্জে আছেন আব্দুস সামাদ সায়েম। আমাদের সাথে আরেকজন সহকর্মী ফখরুল ইসলামও আছেন। আমরা প্রথমে যাব জিকোর কাছে, শিমুলিয়া ঘাটে। জিকো, শিমুলিয়া ফেরিঘাটের কি অবস্থা দেখছেন? ঢাকামুখী মানুষের ভোগান্তি কতটুকু বেড়েছে আসলে সেখানে? অবশ্য যেমনটি এর আগেও জানিয়েছি যে সকাল থেকেই আসলে বেশ ব্যস্ত সময় পার করেছে এই শিমুলিয়া ঘাট। ঢাকামুখী লাখ লাখ মানুষ আসলে আজকে পারাপার হয়েছেন 18টি বিআরটিসির ফেরিতে করে। তো এখানে ঘরমুখো মানুষের ভিড় আসলে অনেক বেশি ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই এখানে ঝড়ো হাওয়া ও বৃষ্টি
শুরু হওয়ার কারণে অনেকেই ফেরিতে যারা যাত্রী এসেছেন তারা কিন্তু হলো ফেরির মধ্যেই আটকা পড়ে রয়েছেন এবং তারা হলো আসলে এই বৃষ্টির কারণে হলো ভেতর থেকে বের হতে পারছেন না, যার ফলে একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে। আর এই ফেরিঘাটের মধ্যে হাজার হাজার মানুষ ছিলেন যারা হলো এই বৃষ্টির কারণে নিজ নিজ নিরাপদ আশ্রয়ে আসলে চলে গেছেন। তো এখানে একটি বিষয় জানাতে চাই যে এখানে যারা মানুষ রয়েছেন দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকার কারণে বিভিন্ন মাধ্যমে আসলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং স্বাস্থ্যবিধির যে বিষয়টি বরাবরের মতনই বলে গেছি যে এখানে সম্পূর্ণভাবে লঙ্ঘন করা হয়েছে। তো আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন সিরাজগঞ্জের সায়েম, সরাসরি চলে যাব তার কাছে সেখানকার পরিস্থিতি জানবার জন্য। সায়েম, জিকো, আসলে ঈদের ছুটি শেষ হয়ে গেছে, আসলে মানুষ কিন্তু কর্মের তাগিদে তারা ঢাকা ফিরতে শুরু করেছে। আসলে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু আসলে তারা ঢাকা দিকে যাচ্ছে। আমরা সকাল থেকে যেটা দেখেছি যে এখন যে যাত্রীবাহী বাস সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এক্ষেত্রে কিন্তু আসলে যারা ঢাকামুখী মানুষ তারা কিন্তু আসলে পণ্যবাহী ট্রাকে কিন্তু যাত্রীবাহী ট্রাকে তারা রূপান্তরিত করেছে। প্রতিটি ট্রাকে কিন্তু প্রায় শতাধিক করে মানুষ নিয়ে যাচ্ছে ঢাকার দিকে এবং সেখানে কোনো স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। আসলে করোনা প্রতিরোধে যে বাসগুলো বন্ধ করা হয়েছে যে যাতে করোনার প্রভাব না আসে, কিন্তু সেটা কিন্তু আসলে কোনো ক্রমে বাস্তবায়ন হচ্ছে না। ট্রাকগুলোতে কিন্তু আরও গাদাগাদি করে মানুষ কিন্তু আসলে তারা এই ঢাকামুখী চলছে। এই অবস্থায় কিন্তু করোনার যে প্রকোপ সেটা কিন্তু রয়েছে। এছাড়াও রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে কিন্তু তারা আসলে এই কর্মস্থলের দিকে ফিরছে। এই অবস্থায় কিন্তু যাত্রী রয়েছে যারা এই যে বাসের শ্রমিকের সাথে যুক্ত তারা কিন্তু বলছে যে এই করোনার যে কারণে দেওয়ার উদ্দেশ্য সেটা কিন্তু আসলে বাস্তবায়ন হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু বাস চালু করলে যদি স্বাস্থ্যবিধি মেনে চালু করে তাহলে কিন্তু আসলে মানুষের কিন্তু অনেক দুর্ভোগ কমে যেত। এছাড়াও যে সমস্ত বাসগুলো কিন্তু এই বিভিন্ন জেলা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছে, সেতুর কাছ থেকে কিন্তু আসলে সেই বাসগুলো কিন্তু আটকে ফেরত দেওয়া হচ্ছে। এ কারণে কিন্তু যারা যাত্রী রয়েছে তাদেরও যেমন মহা বিপদে পড়ছে, তেমনি কিন্তু আসলে কিন্তু যারা বাসের মালিক রয়েছেন বা শ্রমিক রয়েছে তারাও কিন্তু বিপদে পড়ছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে ঈদ ফেরত ঢাকামুখী যাত্রা সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রয়েছে আবদুল্লাপুর ফখরুল ইসলাম ফখরুলের কাছে। সায়েম, ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টি বলছিলেন যে আসলে ঢাকামুখী মানুষের যে চাপ, আমি আবদুল্লাপুর ঢাকার অন্যতম প্রবেশ পথ, এখানেও আমরা লক্ষ্য করছি ঈদের তৃতীয় দিন আজকে গতকালের তুলনায় মানুষের চাপ অনেকটাই বেশি, অস্বাভাবিক পরিমাণ বেশি। আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই, গাড়ির চাপ যেমন বেড়েছে যাত্রীদের চাপও বেড়েছে। ঢাকামুখী যাত্রীর চাপ কিন্তু অসম্ভব রকম বেড়েছে। মানুষ কিন্তু রাজধানীমুখী হচ্ছে, যেটি সায়েম আমাদের সহকর্মী বলছিলেন যে মহাসড়ক দিয়ে মানুষ আসলে যেসব গ্রামে গিয়েছিল মানুষ যারা তারা ফিরছে রাজধানীমুখী। একই অবস্থা যে ঢাকার প্রবেশপথ, প্রত্যেকটি প্রবেশপথে কিন্তু একই রকম চাপ আমরা লক্ষ্য করছি। অসংখ্য গাড়ি, দূরপাল্লার গাড়ি যেহেতু ঢুকছে না, কিন্তু ছোট ছোট যেসব গণপরিবহন রয়েছে সেসব গণপরিবহনে আসলে মানুষ ফিরছে। একই সঙ্গে আপনি জানেন যে অফিস খোলা, অফিস ফেরা যে মানুষগুলো রয়েছে, অফিস ফেরত মানুষগুলো আসলে বাসায় ফিরছেন, সেই চাপও কিন্তু আমরা লক্ষ্য করছি। বলা যায় যে ঈদের তৃতীয় দিনে এসে অস্বাভাবিক রকম মানুষের চাপ, ঢাকামুখী মানুষের চাপ, অফিস ফেরা মানুষের চাপ রয়েছে। এই ছিল আবদুল্লাপুর থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে তাবাসসুমের কাছে। ফখরুল ইসলাম, আব্দুস সামাদ সায়েম এবং নাইমাল জিকো, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল কতটুকু বেড়েছে এবং ভোগান্তি কতটুকু বেড়েছে জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে সরকারের সঠিক পরিকল্পনার অভাবেই ঈদে ঘরে ফিরতে এবং আবার কর্মস্থলে ফিরে আসতে মানুষকে দুর্ভোগ ও ঝুঁকি পোহাতে হচ্ছে। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার কখনোই এই করোনা নিয়ন্ত্রণ করা যায় এই ধরনের কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেনি। মানুষ খেতে পায় না, অথচ তাকে আপনারা বলতেছেন যে আপনি ঘরের মধ্যে বসে থাকুন। বসে থাকবেন তো, যে টাকা দাও। পৃথিবীর সব দেশে এই দিন আনে দিন খায় মানুষদের, অথবা যারা ছোট চাকরি করে তাদেরকে তারা সরকারি তরফ থেকে তাদেরকে অনুদান পাঠানো হয়েছে। নিউজ 24 সন্ধ্যার সংবাদে নিচ্ছে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ।
মনের অসুস্থতা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব শারীরিক অসুস্থতার চেয়ে কোনো অংশেই কম নয়। চিকিৎসকরা বলছেন এই করোনাকালে রোগটি শুধু জীবনই কেড়ে নিচ্ছে না, অসুস্থ করে দিচ্ছে মানুষের মনকেও। ফলে একাধারে কমছে কাজের গতি, ব্যক্তি জীবনেও হচ্ছে ছন্দপতন। মনোবিজ্ঞানীরা বলছেন মানসিক চিকিৎসা সেবা চালু করতে হবে শহর থেকে গ্রামে, দেশের সর্বত্র। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। শরীরে অসুখ বাসা বাঁধলে মানুষ হাসপাতালে যায়, কিন্তু মনের অসুখের খবর কে রাখে? বৃদ্ধ থেকে তরুণ যে কারো হতে পারে মানসিক সমস্যা, ভুগতে পারেন বিষণ্ণতায়, আর এই বিষণ্ণতা প্রভাব ফেলে কর্মক্ষেত্রে, ব্যক্তি জীবনে, সর্বত্র। অথচ এই মনকে একটু গুরুত্ব দিলেই হয়ে যায় সব সমস্যার সমাধান, বলছেন মনোবিজ্ঞানীরা। স্কুল কলেজে যাওয়া, ক্লাস করা, বন্ধুদের সাথে বসে আড্ডা এখন আর তেমন নেই। করোনা সংক্রমণের পর থেকে বন্ধ সব। ঘরে বসে অনলাইনের ক্লাস অথবা ভিডিও কলে যতই আড্ডা দেওয়া হোক, মন ভুলছে না তাতে, উল্টো বাড়ছে মানসিক চাপ। সমাজবিজ্ঞানীদের মতে কেবলমাত্র করোনাকালেই নয়, স্বাভাবিক সময়েও শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়া উচিত, কিন্তু দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই সেই সুযোগ। করোনার পরে বাচ্চাদের মধ্যে কতগুলো সমস্যা দেখা যাচ্ছে, সেইটার জন্য স্কুল খুললে আরো বেশি প্রয়োজন ওদের সাইকোলজিক্যাল সাপোর্টের। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে মনোরোগ বিজ্ঞানী রাখার বিষয়টিকে বাধ্যতামূলক করা প্রয়োজন বলে মনে করেন তারা। তিনটা দিক থেকে এগিয়ে আসতে হবে, তিনটা। একটা তো গভর্নমেন্টের, অফকোর্স গভর্নমেন্টের এত স্কুল, এত কলেজ, কাজে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ তো অনেক বড় এরিয়াকে কভার করবে। একই সাথে প্রাইভেট স্কুল কলেজ যারা আছে তাদেরও মনে করতে হবে যে আমি যেমন একটা টিচারকে নিয়োগ দেই, একইভাবে আমাকে একটা কাউন্সিলর নিয়োগ করতে হবে। সেটা একটা। আরেকটা হচ্ছে এনজিও ওয়ার্ল্ড, যারা নিম্ন আয়ের লোক নিয়ে কাজ করে। একটি সরকারের পক্ষ থেকে এটিকে গুরুত্ব দেওয়া উচিত, আরেকটি হচ্ছে প্রত্যেকটা প্রশাসনের নিজের স্বার্থে তার কর্মস্থলটিকে স্বাস্থ্যময়, সুন্দর, বন্ধুত্বপূর্ণ এবং সুস্বাস্থ্যময় করবার জন্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানও উচিত এই ধরনের একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কে নিয়োগ দান করা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের হিসাবে দেশে 18 কোটি মানুষের জন্য মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন 300-রও কম, আর বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ মানসিক রোগে আক্রান্ত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার গাজা প্রসঙ্গ। ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ক্রমেই ভারী হচ্ছে মৃত্যুর মিছিল। ইসরায়েলি বাহিনীর টানা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 196 জনে। নিহতদের বড় অংশই শিশু ও নারী। এদিকে ইসরায়েল নীতি নিয়ে নিজ দলেই তোপের মুখে পড়েছেন বাইডেন, এমনকি তার আমন্ত্রণে সাড়া দেননি মুসলিম নেতারা। সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের দিকে আঙ্গুল তুলেছে চীন। মাসুদ রানা জানাচ্ছেন বিস্তারিত। ইসরায়েলের বোমা হামলায় এসব ধ্বংসস্তূপ থেকে এখন শুধু ভেসে আসছে মানুষের চিৎকার। উদ্ধার করা হচ্ছে নিথর দেহগুলো। চলমান সংঘাতে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক শিশুর। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া পরিবারগুলোতে চলছে শোকের মাতম। গাজা উপত্যকায় ইসরায়েল সোমবারও টানা বিমান হামলা চালিয়েছে। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে একের পর এক আবাসিক ভবন। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন শুরু হওয়ার পর রোববার সবচেয়ে বেশি প্রাণঘাতী দিন গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। এদিকে অভিযান আরও ব্যাপকভাবে পরিচালনা করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ডেমোক্রেটরা মানবাধিকার বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলছেন। দাবি করছেন ফিলিস্তিনিদের উপর অব্যাহত হামলা বন্ধে ইসরায়েলের উপর আরও চাপ সৃষ্টি করতে। রোববার মার্কিন প্রেসিডেন্ট জানান ফিলিস্তিন এবং ইসরায়েল সুরক্ষায় তিনি কাজ করবেন। পবিত্র ঈদ উল ফিতরের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ফিলিস্তিন ইস্যুতে মার্কিন সরকারের অবস্থানের কারণে সংগঠনগুলো এই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অধিকার সুস্পষ্টভাবে লঙ্ঘন করার অভিযোগ তুলে তেল আবিবের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি সহ ওআইসি নেতারা। এমনকি গাজা সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের দিকে আঙ্গুল তুলেছে চীন। আর ফিলিস্তিনে ইসরায়েল হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী অব্যাহত রয়েছে প্রতিবাদের ঝড়। মাসুদ রানা, নিউজ 24।
সংবাদের সময় হলো আরেকটি বিরতির। ফিরছি খুব শীঘ্রই, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। পশ্চিমবঙ্গে তৃণমূলের মন্ত্রী, বিধায়ক সহ কলকাতা পৌরসভার সাবেক মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে রণক্ষেত্র নিজাম প্যালেস, দফায় দফায় ইট ছোড়া হয় সিবিআই দপ্তরকে লক্ষ্য করে। ঘটনার পরই নিজামুদ্দিন প্যালেসে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। টানা 6 ঘন্টা আলোচনার পর বেরিয়ে সাংবাদিকদের এড়িয়ে চলে যান তিনি। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। সোমবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় নিজাম প্যালেস এলাকা। বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় তৃণমূল কর্মীদের। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন নেতা কর্মীরা। এই অবস্থায় তাদের বাধা দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। পরে বাইরে থেকে রাজ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নারদা মামলায় সোমবার 2 মন্ত্রী সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। আপনাকে তাই বলছি, সোমবার সকালে আচমকায় বাড়িতে গিয়ে তুলে নিয়ে যাওয়া হয় 2 মন্ত্রী সহ 4 জনকে। এরপর নিজাম প্যালেসে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট মেমোতে সই করানো হয়। এই ঘটনাকে ঘিরে প্রথমে এজেসি বোস রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী নিজাম প্যালেসে যান। প্রায় 6 ঘন্টা পর আদালতে নারদা মামলার শুনানি যখন শেষের দিকে, তখন নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান তৃণমূল নেত্রী। এই সময় গণমাধ্যমের কাছে মুখ খুললেননি তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদের সময় হলো আরেকটি বিরতির। ফিরছি খুব শীঘ্রই, সাথে থাকুন। আরো একবার স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। এবারে খেলার খবর। কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের বাকি 3 ম্যাচকে সামনে রেখে ঈদের ছুটির পর অনুশীলন শুরু করেছে জাতীয় ফুটবল দল। প্রথম দিনের অনুশীলনে ফুটবলারদের ফিটনেসের অবস্থা পরখ করে দেখেছেন কোচ জেমিটে। ঈদের ছুটি শেষে মাঠের অনুশীলনে ফিরে ফিটনেস টেস্টে সকলের ফলাফল সন্তোষজনক বলে জানান কোচ। এদিকে কাতারে উড়াল দেওয়ার আগে পাওয়া সময়গুলোকে পুরোপুরি কাজে লাগানোর ব্যাপারে আশাবাদী ফুটবলাররা। আর সন্ধ্যার সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv।